নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া অনুষ্ঠান। আজকে আমরা আমাদেরকে নিয়ে অনুষ্ঠান করব। কি রকম? এই যে বিভিন্ন জনমত সমীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলে চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, ফেসবুকে, সর্বত্র দেখতে পাচ্ছেন, তাদের সাথে এনকে ডিজিটালের সমীক্ষা মিলছে না। খানিকটা মিলছে অনিকেত চট্টোপাধ্যায় বাংলা বাজারের সাথে, আর কারুর সাথে মিলছে না। এটা নিয়ে গত পরশু থেকে আজ সকালে যখন অনুষ্ঠান করছি তখন পর্যন্ত কিছু না হলেও 1000 মানুষকে উত্তর দিয়েছি ফোনে, আর অন্তত 1000 মানুষের ফোন ধরতেই পারিনি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে বিপর্যস্ত অবস্থায় কালকে সারা দিন কাটিয়েছি, আজ সকালেও তাই। তাই ভাবলাম এটা নিয়ে অনুষ্ঠান করার দরকার। কেন এইরকম ডিফারেন্স? কেউ বলছে বিজেপি 140টা পাবে, কেউ বলছে বিজেপি 160টা পাবে, কেউ বলছে বিজেপি 110টা পাবে। সেখানে এনকে ডিজিটাল কেন বলছে যে বিজেপি 58টা পাবে? তবে আপনাদেরকে বলে রাখি, কোনো সমীক্ষাই তো 100% সঠিক হয় না। 58টা বেড়ে হয়তো 68 হতে পারে, তৃণমূলের 222টা কমে হয়তো 212 হতে পারে, কিন্তু এর বেশি কিছু হবে না। 10টার টলারেন্স সবসময় রাখতেই হবে জনমত সমীক্ষার ক্ষেত্রে, আমরাও এটা রেখে চলছি। এই যে 58টা আমরা কেন বলছি, দেখুন, এই যে এই প্রশ্নের উত্তর দিতে দিতে সত্যি একেবারে চোয়াল দুটো ব্যথা হয়ে গিয়েছে। তাই ভাবলাম অনুষ্ঠান করেই এই প্রশ্নের উত্তর দেওয়া ভালো, যাতে সবার কাছে একসাথে পৌঁছয়। দেখুন, এইটা আমাদের কাছে নতুন না। বিগত দুটো নির্বাচনে, বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের পরও এইরকম ফোনের ঝড় বয়ে গিয়েছিল। অনেকেই বলেছিলেন যে আপনাদের সমীক্ষা মিলবে না। যখন আপকি বার 200 পার স্লোগান হলো গত বিধানসভায়, তখন কেউ কেউ তো 204ও পার করে দিয়েছিল। কেউ কেউ বলেছিল যে 180, কেউ বলেছিল 185, এমনকি একটা কাল্পনিক মন্ত্রিসভা পর্যন্ত বিজেপি গঠন করে ফেলেছিল তাদের পার্টি অফিসে। এই সব হয়েছিল। আমরা বলেছিলাম বিজেপি 80টার বেশি পাবে না। কার্যত দেখা গিয়েছে বিজেপি 77-এই আটকে গিয়েছিল। তারপরে ধরুন লোকসভার নির্বাচনে আমরা বলেছিলাম স্পেসিফিক্যালি পশ্চিমবাংলা থেকে 11টা প্লাস 1 অর্থাৎ 12টা আসন পাবে বিজেপি। দুটো আসন আমরা কম দিয়েছিলাম তৃণমূলকে, তারা একটা আসন কম পেয়েছে। যাই হোক, বিজেপিকে বলেছিলাম তারা 12টা পাবে, এবং আমরা বলেছিলাম সারা দেশের ক্ষেত্রে বিজেপি 240টা পেতে চলেছে। হুবহু প্রায় এক হয়ে গিয়েছিল। সবাই বলেন এই রসায়নটা কি? অন্য রাজ্যের ক্ষেত্রে আপনাদের তো মেলে না, বিহারে তো মেলেনি। এরকম বিভিন্ন রাজ্যের সমীক্ষা যখন আপনারা দেখান তখন সেটা মেলে না। বাংলার ক্ষেত্রে কেন হুবহু মিলে যায়? এই প্রশ্নের উত্তরটা দেব। দেখুন, অন্য রাজ্যের যে সমীক্ষাগুলো আমরা দেখাই সেগুলো আমরা নিজেরা গিয়ে সমীক্ষা করি না। পশ্চিমবাংলার যেমন 294টা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা গিয়ে তথ্য তুলে এনেছেন, তারা নিয়মিতভাবে তথ্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেমন যেমন তথ্য পেয়েছি, কখনো দেখিয়েছি খানিকটা বিজেপি এগিয়ে আছে, তৃণমূল পিছিয়ে আছে, কখনো আবার তৃণমূল এগিয়ে গিয়েছে, বিজেপি পিছিয়ে গিয়েছে। যেমন যেমন যখন যেমন তথ্য এসেছে আপনাদেরকে তুলে দিয়েছি। আর শেষ তথ্যটা তো আপনাদেরকে শেষ ওপিনিয়ন পোলে আর শেষ এক্সিট পোলেও দিলাম। এবার ঘটনা হচ্ছে, অন্য রাজ্যের গুলো আমরা কিনি, এগুলো কিনতে হয়, অনেক দাম দিয়ে কিনতে হয়। মানে ধরুন কেউ 5 লক্ষ টাকা নেন, কেউ 8 লক্ষ টাকাও নেন। এত দাম দিয়ে দিয়ে আমরা সমীক্ষা কিনে আমরা ঠকেছি। আমরা ঠিক করেছি এবার থেকে আর অন্য রাজ্যের সমীক্ষা কিনবো না। একে তো টাকা পয়সা ইনভেস্টমেন্ট হয়, তার রিটার্ন আসে না, মেলে না। মিলে গেলেও তবু শান্তি যে হ্যাঁ মিললো, কিন্তু যদি না মেলে তখন বড্ড কষ্ট হয় যে এতগুলো টাকা দিয়ে কিনলাম, হিসেবটা মিললো না। সমীক্ষক সংস্থা হাত তুলে দেয়, হাম লোক ক্যা করেঙ্গে, হাম লোক তো এসাই মিলা। তো এইরকম ভাবে আমরা আর করবো না। আমরা যা করব নিজেরা করব। যদি নিজেদের সামর্থ্য থাকে আমরা করব। উত্তরপ্রদেশে ভোট আছে, এরপরে পাঞ্জাবে ভোট আছে। যদি সামর্থ্য হয়, আপনারা যদি এভাবেই পাশে থাকেন, আমি নিশ্চয়ই করব উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। তবে অন্য রাজ্যে গিয়ে কাজ করার যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি ওভারকাম করতে পারি তবেই করব। যাক দিয়ে ছেড়ে দিন। কেন মেলে না? কেন আমাদের সাথে মেলে না? কেন গত বছর আমরা 80টা বলেছিলাম আর বাকিরা সবাই 147? তো ছেড়ে দিন, 150-র নিচে কেউই দেয়নি। বড় বড়, আমি নাম নিচ্ছি না, বড় বড় চ্যানেল তারা নাম মানে একদম কি বলবো, জোর দিয়ে বলেছিলেন যে বিজেপি এবার ক্ষমতায় আসছে। আমরা বলেছিলাম বিজেপি ক্ষমতায় আসছে না, তারা 80টাতেই আটকে যাবে। এবারেও কিন্তু আমরা ঠিক উল্টো পথে হেঁটেছি। উল্টো পথে হেঁটেছি মানে, যখন সবাই বলছে যে বিজেপি 160, কেউ বলছে 150, কেউ বলছে 130, কেউ বলছে 110, আমরা তখন বলছি বিজেপি 58টা পাবে, 10টা এদিক ওদিক। সবার ক্ষেত্রেই 10টা এদিক ওদিক ধরে দিতে পারে। তো এই 10টা এদিক ওদিক যদিও ধরি, আমি যদি ম্যাক্সিমামটাই ধরি, 68টাও ধরি, তাহলেও কেন আমরা সবার থেকে এত কম দেখাচ্ছি?
এর কারণটা কি, এর রসায়নটা কি, কেমিস্ট্রিটা কি, এটা নিয়ে অসংখ্য ফোন, মানে ফোন বন্ধ, মানে একটা ফোন কাটছি তো আরেকটা ফোন ঢুকছে, যখন কথা বলছি তখন কল ওয়েটিং, হয়তো 4-5টা ফোন ঢুকে যাচ্ছে। সবাইকে ফোন ব্যাক করে উঠতে পারেনি, মার্জনা করবেন, সবার ফোন ধরতে পারিনি। কিন্তু অনেকেরই কিউরিওসিটি যে আপনারা তো প্রায় মিলিয়ে দেন, পরপর 3টে সমীক্ষা আপনারা প্রায় মিলিয়ে দিয়েছিলেন 90-95%। এবার তার উপর হচ্ছে টেলিভিশন কোম্পানিগুলোর উপদ্রব। এমন কোনো ন্যাশনাল মিডিয়া নেই, এমন কোনো জাতীয় সংবাদ মাধ্যম নেই যারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে কথা বলতে চাননি, এমন কোনো টেলিভিশন মিডিয়া নেই। প্রত্যেকেই বলেছে আপনি আসুন আমাদের চ্যানেলে, আপনি একটু ব্যাখ্যা করুন। কিন্তু আমি তো আপনাদের কাছে দায়বদ্ধ, এনকে ডিজিটাল তো আপনাদের কাছে দায়বদ্ধ, আমাদের যা বলার আপনাদেরকে বলবো, অন্য চ্যানেলে গিয়ে কেন বলবো? তাই প্রত্যেককেই করজোরে না করে দিয়েছি যে আমি কোনো টেলিভিশন চ্যানেলে বসবো না, আমার যা বলার আমি এনকে ডিজিটালে বলবো, সেখান থেকে যা ডেটা নেওয়ার আপনারা নেবেন। এবং সৌভাগ্যবশত বেশ কয়েকটি চ্যানেল আমাদের ডেটা নিয়ে কাজও করেছেন, তারা আমাদের সাথে সহমত হয়েছেন, আমাদের প্রশংসা করেছেন। কুমকুম বিনেওয়াল, তারপরে সন্দীপজি এবিপি, এরকম বেশ কয়েকটি আমাদের নজরে এসছে, বেশ কয়েকটি নজরে আসেনি। এমনও নজরে এসছে যে আমাদের ভিডিও মানে তামিল ভাষায় ডাবিং করে তামিলনাড়ুতে চালানো হয়েছে, কেরালায় মালয়ালি ভাষায় ডাবিং করে মালয়ালি ভাষায় চালানো হয়েছে, এগুলো আমাদের নজরে এসছে। কিন্তু সেটা ঠিক আছে, এটা তো বড় প্রাপ্তি, এতদিন ধরে কাজ করছি, এতবার মিলিয়ে দিয়েছি, এইটুকু মানে সম্মান প্রাপ্তি তো এনকে ডিজিটালের মানে প্রাপ্য। তা সেটা নিয়ে আমরা গর্বিত, আপনাদের মতন আমরাও গর্বিত হই। আপনারা যতটা এনকে ডিজিটালের ভালো দেখলে আপনাদের যতটা ভালো লাগে, আমাদেরও তো ততটাই ভালো লাগে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে কিভাবে আমরা মেলাই, কিভাবে আমরা কেন সবার উল্টো পথে হাঁটি, কেন হাঁটি? দেখুন, সমীক্ষা করার কাজ যারা করে তারা নিশ্চয়ই জানেন সমীক্ষাটা ঠান্ডা ঘরে বসে হয় না। সমীক্ষা করতে গেলে মাঠে নামতে হয়, পথে নামতে হয়, পথে নেমে মানুষের সাথে কথা বলে করতে হয়। অন্যান্যদের সমীক্ষা কেন মেলে না, এর কারণও আমরা খুঁজে বার করেছি। অন্যান্য যে যারা সমীক্ষক সংস্থা আছে, এবার লক্ষ্য করবেন কোনো টেলিভিশন চ্যানেল সমীক্ষা করেনি, তারা অন্যদের থেকে কিনে তারা দেখিয়েছে, অর্থাৎ তারা নিজেদের ঘাড়ে দায় নিচ্ছেন না। অর্থাৎ খাবারটা আমি তৈরি করব না, কিন্তু খাবারটা খেতে দেবো আমি। টেলিভিশন চ্যানেলগুলো খাবারটা আপনাকে খেতে দিচ্ছে, তৈরি করেছে অন্য লোক। তো এইভাবে টেলিভিশন চ্যানেলগুলো নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। অনেক সংস্থা আছে তারা মানে জনমত সমীক্ষা করেও প্রকাশ করেনি, ভুল হয়ে যাওয়ার ভয়ে, তাদের গুডউইল রাখার ভয়ে এটা করেনি। এবার যেটা করেন বাইরে থেকে যারা আসেন তারা কি করেন, মূলত তারা অবাঙালি, যারা বাইরে থেকে আসেন মূলত অবাঙালি। ধরুন যদি 100 জন কর্মী আসেন, তাদের মধ্যে আপনি দেখবেন 80 জন 85 জনই অবাঙালি, তারা বাংলাটা বোঝেন না। তারা মুর্শিদাবাদে গিয়ে মুর্শিদাবাদের যে অ্যাকসেন্ট, কথা বলার ধরন সেইভাবে বলতে পারেন না, পুরুলিয়ায় গিয়ে পারেন না, বাঁকুড়ায় পারেন না, তাদের সাথে লোক কমিউনিকেটই করতে পারেন না। আর তারপরে তাদের যা মানে বহর, সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মানে আমরা নিজেদেরকে লজ্জিত মনে করি যে যখন তারা আমাদের সামনে সমীক্ষা করে, আমরা অবাক হয়ে দেখি যে এদের বৈভব, এদের টাকা পয়সা কত, বিরাট বিরাট ট্যাবলেট, পিসি ট্যাবলেট, কেউ উইন্ডোজ পিসি, কেউ অ্যান্ড্রয়েড পিসি, এগুলো নিয়ে ঘুরছেন, ল্যাপটপ ট্যাবলেটগুলো নিয়ে, কেউ বা দামি আইফোন ব্যবহার করছেন, সেখানে তাদের অ্যাপ লোড করা আছে। তো এইভাবে মানুষের কাছে গেলে তাদের দামি দামি পোশাক, দামি জুতো, বড় বড় গাড়ি করে যাচ্ছেন। আর আমরা তো মেঠো ঢঙে কাজ করি, একদম পায়ে হেঁটে, ভ্যান রিক্সায় চড়ে, নৌকোয় করে, প্রত্যন্ত অঞ্চলে চিনি না জানি না হাঁটছি, হাঁটতে হাঁটতে মানুষের সাথে কথা বলছি। কারোর বাড়ি দুপুরবেলা কড়া নাড়ছি, একটু জল খাওয়াবেন মাসিমা বলে জলটা খেয়ে তাকে জিজ্ঞাসা করছি কি বুঝলেন মাসিমা, এবার ভোটে কি হবে। এই ধরনের গল্প করতে করতে আমরা কাজ করি। অনেকেই বলেন আপনি আপনাদের মেথডটা বলে দেন। হ্যাঁ, মেথডটা বলে দিই, সবাই এভাবে করুক না এই মেথডে, এবং অ্যাকুরেট পিকচারটা আপনাদের কাছে পৌঁছক, সবাই পৌঁছক। আমরা কেন পৌঁছবো, শুধু সকলেই এইভাবে করুক। এবং আমি চাই সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাটা যেন বজায় রাখে সবাই মিলে। যেমন টেলিভিশনটাকে নষ্ট করে দিয়েছেন, এক পেশে খবর করে লোক টেলিভিশন আর দেখেন না। আমি ব্যক্তিগতভাবে চাই ইউটিউবের যারা কাজ করছেন তারা অন্তত এইভাবে ইউটিউবটাকে নষ্ট করবেন না। সাধারণ মানুষের শেষ ভরসা এখন ইউটিউব। খবরের কাগজ মানুষ পড়ে না, রেডিওতে মানুষ খবর শোনে না, টেলিভিশন দেখা তারা বন্ধ করে দিয়েছেন। ইউটিউবেও যদি এরকম খবর মানে হয়, মানে ফেক নিউজ বা নাকি কি বলে পেড নিউজ, পয়সা দিয়ে করা নিউজ বা মন গড়া নিউজ, এইরকম যদি চলতে থাকে, ইউটিউবের প্রতিও মানুষের বিশ্বাসযোগ্যতাটা কমে যাবে। আমরা চাই সবাই ভালো করে কাজ করুন,
মেথড যদি কেউ আমাদের ফলো করতে চান আমাদেরকে ফোন করে, আমরা বলে দেবো। আমাদের কাছে এসে যদি জানতে চান আমরা সবটাই বলে দেবো, কোনো এতে লুকোছাপার কিছু নেই। মানুষের কাছে সত্যি খবরটা, আসল খবরটা পৌঁছানোটাই শেষ কথা। তাতে কার কত ভিউজ বাড়লো, কার কত রোজগার কমলো, এটা নিয়ে সত্যিই আমরা একটুও ভাবিত নেই। এবার বলি যে তারা মানুষের সাথে রিলেটই করতে পারেন না। ধরুন কোনো মানুষ মাঠে চাষ করছে, দূরে দেখা যাচ্ছে ধান খেতে কোনো মানুষ হয়তো চাষের কাজ করছে, আমরা আলপথ বেয়ে তার কাছে চলে যাই, চাচা কেমন আছেন, চাচা কি বুঝছেন, চাচা মুসলিমরা এবার ভয় পাচ্ছে নাকি, এইসব বলে টোলে, মুসলিম হলে তাকে সেরকম প্রশ্ন, হিন্দু হলে তাকে সেরকম প্রশ্ন, এইভাবে করে করে আমরা জনমত সংগ্রহ করি। এবং আমাদের যারা সংগ্রহ করতে যান তাদেরকে পরিষ্কার বলে দেওয়া আছে খুব সাধারণ পোশাক পরে যেতে হবে, একদম লোকাল ভাষায় কথা বলতে, আর পকেটে কোনো কাগজপত্র নিয়ে যাওয়া চলবে না। যা কিছু করতে হবে ফিরে এসে যে আমরা প্রতিদিন 40টা মানুষের সাথে কথা বলেছি, 40টা মানুষের রিপোর্ট তৈরি করে অফিসে পাঠাতে হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। বাকিদের কিন্তু এই সিস্টেম নেই। তাদের সুন্দর অ্যাপ আছে, আধুনিক ঝকঝকে অ্যাপ আছে, দামি দামি মোবাইল আছে, সেই অ্যাপেই তারা সঙ্গে সঙ্গে লোড করছে, তাদের অফিসের সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাচ্ছে। আমাদের কাছে অত টাটকা খবর পৌঁছয় না। আমাদের ছেলেরা মেয়েরা যারা কাজ করেছেন তারা দিনের শেষে 40 জন মানুষের সাথে দেখা করার পর আমাদেরকে রিপোর্ট পাঠাচ্ছেন। কেউ পাঠাচ্ছেন রাত 8টায়, কেউ পাঠাচ্ছেন 6টায়, কেউ পাঠাচ্ছেন রাত 9টায়, কেউ রাত 11টায়। ফলে আমাদেরটা করতে একটু সময় লাগছে, কিন্তু আমরা কংক্রিট কাজটা করতে পারছি, আমরা একদম মানুষের কথাটা বলতে পারছি। এই ফলে কি হয়, আমাদের যে কাজের ধরন তার সাথে এদের মেলে না। যারা বাইরে থেকে আসেন সমীক্ষা করতে তারা করেন কি, কলকাতায় আসেন, কোনো 5 তারা হোটেলে ওঠেন এবং পুরো টিম, তখন তারা করেন কি, এক একটা টিমে 4 জন 5 জন করে ভাগ হন, ভাগ হয়ে তারা একটা করে বড় বড় গাড়ি ভাড়া করেন, 5-6 দিন 10 দিনের জন্য ভাড়া করলেন। প্রত্যেক দিন সেই গাড়িটি 200 থেকে 250 কিলোমিটার যায়, আবার ফেরত আসে। অনেক ক্ষেত্রে গিয়ে ফেরতও আসে না, সেখানকার লোকাল হোটেলগুলোতে তারা থাকে। তো এই যে 250 কিলোমিটার পথ যাচ্ছেন, তারা মূলত হাইওয়ে, স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ধরে যান এবং প্রত্যেক 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার অন্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলেন, চলে যান। গ্রামের ভেতরে বা শহরের ভেতরে অলি গলিতে তারা ঢোকেন না। এর ফলে তাদের জনমতটা প্রতিফলিত হয় না। আমরা যেটা করেছি তাতে জনমতটা প্রতিফলিত হয়, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি। আর অসংখ্য 1000 প্রত্যেক কনস্টিটিউশনতে আমরা ওপিনিয়ন বলে 1000 আর এক্সিট বলে প্রত্যেক কনস্টিটিউশনে 300 মানুষের সাথে কথা বলেছি। একটা বিরাট স্যাম্পল, এত বড় স্যাম্পল নিয়ে কেউ কাজ করেনি। আমরা এবার চেষ্টা করেছি স্যাম্পলটা যত বেশি সম্ভব করা। আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম 1000 মানুষের কাছে পৌঁছবো, আমরা পৌঁছেছি। এবং জানি না 4 তারিখে ফলাফল কি হবে, হতে পারে আমাদের ফল ভুল হতে পারে, হতেই পারে, কিন্তু আমরা এখনো আজকের দিনে দাঁড়িয়েও বলছি যে আমরা যে 58টি আসন ম্যাক্সিমাম পাইয়েছি বিজেপিকে, সেখান থেকে বড়জোর আর 10টি বেশি পেতে পারে বিজেপি, এর বেশি কিছু নয়। বামপন্থীদের 0 থেকে 1টি আসন দেখেছি, সেটা বেড়ে হয়তো 2টো হতে পারে, 3টে হতে পারে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এবার কিন্তু বামপন্থীদের ভোট শতাংশ বাড়বে। যে 5.5% ভোট ছিল সেটা 5.5% থাকবে না, এটা কিন্তু বেড়ে 7-7.5% হতে পারে। অর্থাৎ 1.5 থেকে 2% ভোট বামেরা কিন্তু বাড়াবে, যেটা বিজেপির কাছে দুশ্চিন্তার কারণ। আরও একটা জিনিস লক্ষ্য করুন, যে কথাটা আমরা লক্ষ্য করলাম, যে জিনিসটা লক্ষ্য করলাম এই কদিনে, সেটা হচ্ছে ভোট মিটে যাওয়ার পর থেকে একজনও বিজেপি নেতা তারা কিন্তু কোনো রকম টুইট করছেন না, কোনো রকম ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন না, কোনো রকম মিডিয়ার কাছে মুখ খুলছেন না। বলছেন আমরা 110 পেয়েছি, 225 পেয়েছি, 210 পেয়েছি, কেউ বলছেন 150 পেয়েছি, কেউ বলছেন 110 পাচ্ছি, এসব বলছেন বলে চুপ। আর কোনো স্টেটমেন্ট তাদের তরফ থেকে আসছে না। কেন আসছে না? আর কেনই বা এই এক্সিট পোলগুলোকে এত বাড়িয়ে বাড়িয়ে দেখানো হচ্ছে? এই সব কথাগুলো বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া অনুষ্ঠান। দেখুন,
এই যে এক্সিট পোলগুলো কেন বাড়িয়ে দেখানো হয়, প্রথম কথা এদের মেথডটাই ভুল, এরা কাজ একেবারে ভুল পদ্ধতিতে করেন, তাই বারবার এরা ভুল হন। এটা তো গেল একরকম বিষয়, মেথডের ভুল হতেই পারে, কিন্তু এইগুলো দেখানো হচ্ছে বিজেপির কর্মীরা যাতে কাউন্টিং সেন্টার পর্যন্ত পৌঁছে যায়। যদি বিজেপির ভরাডুবি দেখানো হয়, বিজেপির কাউন্টিং এজেন্টই পাওয়া যাবে না। যেভাবে আপনার বুথ এজেন্ট পাওয়া যায়নি ভোটের দিন, বহু জায়গায় প্রায় 60-65% জায়গায় বিজেপির বুথ এজেন্টই ছিল না। মানে এইরকম মানে দৈন্য দশা চলছে বিজেপি। এবার আপনারা একটা জিনিস বলুন আমাকে, যে গত 5 বছরের যদি হিসেব ধরি, গত 5 বছরে তৃণমূল কংগ্রেস এমন কি নারকীয় ঘটনা ঘটেছে যে তারা ক্ষমতা থেকে চলে যাবে, বা বিজেপি এমন কোন উন্নয়ন করেছে বাংলার মানুষের, যার জন্য বাংলার মানুষ তাদের ঢেলে ভোট দেবে? দিল্লির যারা সাংবাদিক, তারা বহু সাংবাদিক আমার ব্যক্তিগত বন্ধু, একদম ব্যক্তিগত স্তরে তাদের সাথে নিয়মিত কথা হয়, তাদের ধারণা যে পশ্চিমবাংলায় একটা ভয় কাজ করছে। কি ভয়? না, পশ্চিমবাংলার যারা বিজেপিকে ভোট দিতে চায় তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে রেখেছে, তাই তারা বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিয়ে জেতায়। এইবার সেন্ট্রাল ফোর্স দেখে তারা সেই ভয়টা কেটে গেছে তাদের। এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স, সাজোয়া গাড়ি, এসব দেখে তারা মনে একটা বিশ্বাস ফিরে পেয়েছেন, তাদের ভয়টা কেটে গেছে। এবার তারা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। এটা হচ্ছে তাদের মানে দিল্লির রাজনৈতিক মহল বা সাংবাদিক মহলের কথা। এইবার এই কথার সূত্র ধরে আমি বিভিন্ন সেন্ট্রাল ফোর্সের যারা একটু বড় অফিসার তাদের সাথে কথা বলেছি, মানে ভোট চলাকালীন, ভোট চলছে তাদের সাথে, তাদেরকে বললাম যে এই ঘটনা হচ্ছে, এই কারণে কি লোকের মনের ভয় কেটে গেছে? প্রথমত তারা উত্তর দিতে চাননি, 2-4 জন উত্তর দিয়েছেন। তারা বলছেন, দেখুন, ভয় দেখিয়ে আপনাকে বাড়িতে আপনাকে কেউ মারলো, আপনাকে কেউ ভয় দেখালো যে তুমি ভোটটা এবার তৃণমূলকে আরো একবার দিতে হবে। আপনি ভোট বাক্সের কাছে গিয়ে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা তো তৃণমূল দেখছে না, কিন্তু যে আপনাকে মেরেছে, যে আপনাকে ভয় দেখিয়েছে, যে আপনার পরিবারের উপর অত্যাচার করেছে, আপনি তাকে কি ভয় পেয়ে ভোট দেবেন যখন সেখানে আর কেউ নেই? আপনি তো উল্টো জায়গাতেই ভোট দেবেন। কথাটা খুব মনে ধরেছে আমার। সত্যি তো, ভয় দেখিয়ে কিন্তু ভোট বাক্সে ভোটটা বদল করা যায়। হয়তো ভোট ভয় দেখিয়ে তাকে ঘরে বসিয়ে দেওয়া যায়, ভোট দিতে যাবে না, এটা করা যায়, কিন্তু এবার যে পার্সেন্টেজ ভোট পড়েছে সেটা তো তাও মনে হচ্ছে না। মানে মোটের ওপর নির্বিঘ্নে শান্তিতে রক্তপাতহীন ভোট হয়েছে, অন্তত ভোটের দিনকে রক্তপাত আমরা দেখিনি। এরকমটা ভোট পশ্চিমবাংলার মানুষ আগে দেখেনি সাম্প্রতিক অতীতে। এবার ঘটনা হচ্ছে যে এই যে পারসেপশন তৈরি করা, একটা পারসেপশন বিল্ড আপ করা, একটা ন্যারেটিভ তৈরি করা যে পশ্চিমবাংলায় মানুষ ভয় পায় বলে তৃণমূলকে ভোট দেয়, পশ্চিমবাংলায় প্রত্যেক রাস্তায় সন্ধ্যাবেলা একটা করে মেয়ে ধর্ষণ হয় তাই পশ্চিমবাংলা উপদ্রুত, এইরকম মানে একটা খবর বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিও আছে। ফলে পশ্চিমবঙ্গ সম্বন্ধে যারা সমীক্ষা করতে আসে তারা প্রথম থেকেই এটা ভেবে আসে যে পশ্চিমবাংলাটা উপদ্রুত, পশ্চিমবাংলায় মানুষ নিরাপদে নেই, পশ্চিমবাংলায় প্রত্যেক গলিতে গলিতে মেয়েরা ধর্ষিতা হয়, পশ্চিমবাংলায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ব্ল্যাকআউট হয়ে যায়, যে যার মানুষ ঘরে ঢুকে পড়ে। এইরকম একটা ধারণা নিয়ে তারা আসেন এখানে ভোট করতে, মানে ভোটের সমীক্ষা করতে। ফলে যা রেজাল্ট হওয়ার তাই হয়। পশ্চিমবাংলাটাকে তো বুঝতে হবে। এমনও একজন রাজস্থানের এক সাংবাদিক বন্ধু, তিনি বলছিলেন, দেখুন, আমাদের এখানে কিন্তু এরকম হয় না যে আপনাদের ওখানে যেমন মহিলারা ঢেলে দিদিকে ভোট দিয়েছে বলছেন, আমাদের এখানে এরকম হয় না। এখানে আমরা যেটা বলে দেব বাড়ির মহিলাদেরকে, তারা সেখানে গিয়ে ভোট দেবে। আমি বললাম, ওটা রাজস্থান হতে পারে, পশ্চিমবাংলার মহিলারা এত বোকা না যে তার স্বামী বা তার ছেলে বা তার বাড়ির কোনো পুরুষ তাকে বলে দিল তুমি অমুক লোককেই ভোট দাও, সে তাকে গিয়েই ভোট দেবে, এমনটা নয়। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে এবং কেউ কারোর উপর জোর খাটায় না ব্যাপারে। কোনো স্বামী, কোনো সন্তান, কোনো ভাই তার বাড়ির মহিলার উপর এই জোরটা খাটান না যে তুমি ওকেই জোর করে ভোটটা দাও। এটা পশ্চিমবঙ্গে হয় না, কিন্তু দিল্লিতে বা আপনার পশ্চিম ভারতে এইরকম একটা ধারণা আছে যে ওখানকার পুরুষেরা মহিলাদেরকে একদম টর্চার করে এবং মারধর করে বলে যে ভোটটা তৃণমূলকেই দিতে হবে, তাই তারা গিয়ে নাকি তৃণমূলকে ভোট দেয়। আপনি তো বাঙালি, আপনি তো বাংলায় যখন অনুষ্ঠান দেখছেন আপনি বাঙালি, বলুন তো এরকমটা হয় কিনা, কোনো ভয়ের পরিবেশ আছে কিনা? আপনি তো বাঙালি ভোটার, আপনাকে কেউ এসে বলেছে যে তৃণমূলকে ভোটটা না দিলে 4 তারিখের পর দেখে নেব? এটা হয় না। এই রকম একটা মিসপারসেপশন নিয়ে এরা আসে এখানে সমীক্ষা করতে, অর্থাৎ মাইন্ড ব্লকটা করে আসে যে পশ্চিমবাংলায় এরকম এরকম জায়গা। তারপরে যদি আমি সমীক্ষা করতে যাই, ফলে আমি পজিটিভ ভাইবগুলো পাবো না, পজিটিভ কথাগুলো আমার কানে ঢুকবে না, ঢুকবে আমার নেগেটিভ কথাগুলো। তারা সেই রকম রিপোর্ট পাঠাচ্ছে না, সেই রকম রিপোর্টটা ছড়িয়ে দিচ্ছে।
এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের নাম করেও কিন্তু বহু লোক সমীক্ষা করেছেন এবং আমাদের কানে এসেছে খবর যে এনকে ডিজিটাল থেকে এসেছি, এনকে ডিজিটাল থেকে ফোন করে বলা হয়েছে, এরকমটা আমরা কিন্তু করিনি। আমাদের প্রত্যেক সমীক্ষককে আমরা আইডেন্টিটি কার্ড দিয়েছি, তারা আইডেন্টিটি কার্ড পকেটে রেখেই কাজ করেছেন। হয়তো গলায় ঝোলাননি, কিন্তু প্রত্যেকে পকেটে রেখেছেন, কেউ চ্যালেঞ্জ করলে দেখিয়েছেন এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আমরা কাজটা করেছি। ফলে আমাদের নাম করে অনেক কিছু হচ্ছে। একটা প্রোফাইল থেকে পোস্ট হয়েছে, দেখলাম আমরা নাকি দেখিয়েছি বিজেপি 140 থেকে 150টা পাচ্ছে। আমরা তো এটা দেখাইনি, তবু আমাদের নাম করে বলা হচ্ছে এনকে ডিজিটাল এই করেছে। আসলে এনকে ডিজিটাল এখন সারা ভারতবর্ষের মিডিয়া কুলের কাছে একটা চর্চার বিষয় হয়ে গিয়েছে। সমস্ত মিডিয়া থেকে ফোন আসছে যে আমাদের চ্যানেলে বসুন, আমাদের চ্যানেলে বসুন, আপনি একটু ব্যাখ্যা করুন। কেন চর্চার বিষয় হয়েছে? ব্যাক টু ব্যাক 3 বার আমরা কিন্তু আমাদের সমীক্ষা প্রায় মিলিয়ে দিয়েছি এবং এই চতুর্থবারও আমাদের কথাটাই মিলতে চলেছে, এমনটাই মনে করছে কিন্তু ভারতের মিডিয়া মহল। তারা হয়তো বলতে পারছে না, তাদের অনেক প্রেশার আছে, অনেক রকম চাপ আছে, তারা আমার মুখ থেকে বলাতে চাইছে। কিন্তু আমি তো বা এনকে ডিজিটাল তো দায়বদ্ধ আপনাদের কাছে, যা বলার আপনাদেরকেই বলবো। অন্য চ্যানেলে গেলে হয়তো নামডাক হবে প্রবীর বিশ্বাসের, কিন্তু আমার নামডাকের দরকার নেই। আমি আপনাদের কাছেই দায়বদ্ধ ছিলাম, আপনাদের কাছেই দায়বদ্ধ আছি, আর আপনাদের কাছেই চিরকাল দায়বদ্ধ থাকবো। আর আপনাদের কাছেই প্রথম সত্যি খবরটা তুলে আনার দায়িত্ব আমাদের পুরো টিমের। এই যে আমার ক্যামেরার পেছনে যারা আছেন, তাদের ক্রেডিট, এটা পুরো টিমের ক্রেডিট। আমরা এই টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমরা একতাবদ্ধভাবে কাজ করি এবং সকলের সাথে সকলের আলোচনা করে কাজটা করি। এরকম নয় যে আমি পর্দায় আসছি, আমি ক্যামেরার সামনে বসছি বলে আমার কথাই শেষ কথা, এরকম নয়। যিনি আমাদের টিমে গত মাসেও জয়েন করেছেন, তার কথাও ততটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আমার কথা। ফলে আমাদের এই আলোচনার ভিত্তিতে করা অনুষ্ঠান, আলোচনার ভিত্তিতে করা সমীক্ষা আমরা বারবার মিলিয়ে দিয়েছি, এবারও সম্ভবত আমরা মিলিয়ে দিতে চলেছি। 58টা বলেছি, সেটা বেড়ে 10টা আপনি প্লাস মাইনাস করে রাখতেই পারেন, 10টা এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বাইরে নড়চড় হবে না, কথা দিয়ে গেলাম। দেখা হবে 4 তারিখে, আমরা কিন্তু আসছি আপনাদের সাথে। 4 তারিখে রেজাল্টের দিনকে আমরা সকাল 10টায় একবার আসবো, তারপরে আসবো দুপুর 2টোয়, তারপরে আসবো বিকেল 4টে, আর রাতের শেষ অনুষ্ঠান তো থাকবোই। এবং আপনাদেরকে বলে যাচ্ছি যে এই অনুষ্ঠানগুলো খুব ছোট ছোট হবে। লাস্ট রিপোর্ট আপনাদেরকে দেব 10টায়, 2টোয় এবং 4টে। তার পর্যালোচনা হবে রাত 8টায়। যদি আমরা ভুল হই, আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নেব। যদি আমরা ঠিক হই, আপনাদের কাছ থেকে একটা ধন্যবাদ প্রাপ্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।